দর্শক, আজ বিশ্ব শিক্ষক দিবস। 1995 সাল থেকে প্রতি বছর 5 অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। বিশ্বের 100টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী 401টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসকে ঘিরে আজ আমরা মুখোমুখি হয়েছি মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম স্যারের। মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ জাতীয়করণ হয় 1980 সালের 1 মার্চ। প্রতিষ্ঠার পরে এটা ছিল কলেজের ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর জন্য অন্যতম বড় একটি সুখবর। 1995-96 শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং হিসেব বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান কোর্স ডিগ্রি চালু হয়। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলেও এই অনার্স কোর্স চালু করতে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেমকে বেশ গলদঘর্ম হয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ে ফাইলের পেছনে ঘুরতে হয়। যে সময় ইডেন কলেজেও কিছু বিষয়ে অনার্স খোলা সংক্রান্ত ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থবির হয়েছিল। স্যার নিজেও মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র ছিলেন। 1990 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি সরকারি হরগঙ্গা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর সরকারি হরগঙ্গা কলেজে অধ্যক্ষ আবুল কাশেম স্কলারশিপ প্রবর্তনের জন্য তিনি 10 লক্ষ টাকা পৃষ্ঠপোষকতা করেন। নিজ কলেজের এমন অবদান রাখার উদাহরণ বিরল। তিনি 25 বছর আগে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। পরবর্তীতে সৌদি আরবের রিয়াদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক বছর শিক্ষকতা করেন। এখন প্রায় সময় ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে সমমনা কয়েকজনের সাথে আড্ডা দিয়ে বিকেল থেকে রাত অবধি সময় কাটে তাঁর। অধ্যাপক আবুল কাশেম স্যারের জন্ম 1941 সালের 26 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাহেরঘাটা গ্রামে। পরবর্তীতে তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন মিয়া রায়বাহাদুর যোগেশচন্দ্র ঘোষের পুত্র রায়বাহাদুর প্রফুল্ল কুমার ঘোষদের পাউলদিয়া গ্রামের বাড়ি কিনে নেন। রায়বাহাদুর প্রফুল্ল কুমার গাজীপুরের ভাওয়াল স্ট্রিটের ম্যানেজার ছিলেন। তার কন্যা বাংলার এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী উৎপলা সেন। তার স্বামী প্রখ্যাত সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আবুল কাশেম স্যারের প্রাথমিক স্তরের পড়াশোনা হয় পিতার কর্মস্থল তেঁতুলঝরা প্রাথমিক বিদ্যালয়ে। তাঁর বাবা সেখানে রায়বাহাদুর প্রফুল্ল কুমারের দেয়া চাকরিতে ভাওয়াল স্ট্রিটের বিভিন্ন জায়গায় প্রথম দিকে সহকারী তহসিলদার ও পরে তহসিলদারের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পাউলদিয়া গ্রামে 2টি চাকরি করতেন। রায়বাহাদুর প্রফুল্ল কুমারদের তহসিলের হিসেব নিকেশ রাখতেন এবং ওই গ্রামে আরেক ঘোষ পরিবার প্রতিষ্ঠিত ঘোষদের স্কুলে শিক্ষকতা করতেন। আবুল কাশেমকে তার পিতা প্রাথমিক পর্যায়ের পর লৌহজংয়ের কাজীর পাগলা হাই স্কুলে ভর্তি করে দেন। তিনি শিক্ষা জীবন শেষ করেন ঢাকায়। তিনি যখন ঢাকা কলেজে ছিলেন, ছাত্র হিসেবে যাঁদের পেয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মহান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম, মির্জা ফখরুল ইসলাম, সাংবাদিক মাহফুজুল্লাহ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ বর্তমান ও অতীতের অনেক গুণী ব্যক্তিত্ব। স্যার, শুভ সকাল। আপনি কেমন আছেন স্যার? আছি, এখন মোটামুটি ভালো আছি। স্যার, আপনার ছাত্র জীবন এবং শৈশব সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। আমার বর্তমান গ্রাম বড়পালদিয়া গোসাইবাড়ি স্কুলে আমার বাবা শিক্ষকতা করতেন, তার হাত ধরে আমি সেই স্কুলে পড়েছি। ক্লাস 2 পর্যন্ত ওই স্কুলে পড়ার পরে বাবা তখনকার দিনের ভাওয়াল রাজার কাচারি বলতো সাভার ফুলবাড়িয়াতে চলে আসি। আমার বাবা আমাকে নিয়ে আসেন এবং সাভারের ফুলবাড়িয়ার কাছেই তেঁতুলঝরা বলে একটি স্থানে প্রাইমারি স্কুল ছিল, সেখানে ক্লাস 3-তে ভর্তি হই। 3 থেকে 5 পর্যন্ত আমি সেই তেঁতুলঝরা প্রাইমারি স্কুলে পড়েছি। ক্লাস 6-এ আমাকে আমার মামা বাড়ি থেকে আমি পড়াশোনা করেছি। মামা বাড়ি হলো শ্রীনগর থানার দক্ষিণ পেকশা গ্রাম। সেখান থেকে পার্শ্ববর্তী কাজীর পাগলা হাই স্কুল, যদিও সেটা লৌহজংয়ের মধ্যে পড়ে, সেই কাজীর পাগলা হাই স্কুল থেকে আমি ক্লাস 6-এ ভর্তি হই এবং সেখান থেকে 1956 সালে মেট্রিকুলেশন পরীক্ষা পাশ করি।
তারপরে আমি জগন্নাথ কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু অসুস্থতার জন্য 1 বছর আমার পড়াশোনা করতে সমর্থ হইনি। পরে গিয়ে 1957 সনে সরকারি হরঙ্গা কলেজে ভর্তি হই এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি 1959 সালে। স্যার, আপনার শিক্ষক জীবন এবং ছাত্রদের সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমি শিক্ষকতা জীবন শুরু করি ঢাকা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে। সেখানে 4 বছর শিক্ষকতা করে আমার প্রমোশন হয় এবং আমি চলে যাই যশোর এমএম কলেজে সহকারী প্রফেসর হিসেবে। সেখানে প্রায় 1.5 বছরের মতো থাকি এবং পরবর্তীতে কবি নজরুল কলেজে বদলি হয়ে আসি। ঢাকাতে কবি নজরুল কলেজে প্রায় 9 বছর চাকরি করার পর আমি পুনরায় ঢাকা কলেজে বদলি হয়ে যাই সহকারী অধ্যাপক হিসাবেই। সেখান থেকে 1983 সনে আমি সরকারি লিয়েন নিয়ে চলে যাই আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। সেখানেও শিক্ষকতা করি প্রায় 2 বছরের মতো। 2 বছর পরে ফিরে এসে জয়েন করি সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জে বিভাগীয় প্রধান হিসাবে, রসায়নের বিভাগীয় প্রধান হিসাবে। ওখানে প্রায় 5 বছর থাকার পর আমি সে শিক্ষা ভবনে উপপরিচালক হিসাবে যোগ দিই। পরে আমি 1990 আমার প্রমোশন হয়। আমি 1990 জুনে সম্ভবত জয়েন করি সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ হিসেবে। সেই সরকারি হরঙ্গা কলেজে সুদীর্ঘ 6 বছর আমি ছিলাম। কলেজটিতে অনার্স চালু করার প্রয়োজনে পদক্ষেপ নেই এবং প্রাথমিকভাবে 7টি বিভাগে অনার্স কোর্স চালু করি এবং ওই বিভাগগুলোতে 18টি পোস্ট, একজন করে অধ্যাপক, 6টি সহকারী অধ্যাপক এবং 6টি লেকচারের, এই 18টি পদ সৃষ্টি করতে সমর্থ হই। স্যার, আপনার শিক্ষকতা জীবন এবং ইতি ছাত্রদের সম্পর্কে যদি কিছু বলতেন। আমার শিক্ষকতা জীবনে 2-3টা কলেজে মোটামুটি বেশি দিন চাকরি করেছি। একটা প্রথমত ঢাকা কলেজে প্রায় 10 বছরের মতো আমি চাকরি করেছি প্রভাষক এবং সহকারী অধ্যাপক হিসাবে। তারপর কবি নজরুল কলেজে প্রায় 8 বছর ছিলাম। তারপরে হরঙ্গা কলেজে 6 বছর। আমার সবচেয়ে ভালো কেটেছে শিক্ষকতা জীবন ঢাকা কলেজে প্রচুর ভালো ছাত্র আমার ছিল। লেখক হুমায়ুন আহমেদ আমার ছাত্র ছিল। তারপরে ওই একই ব্যাচের মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির সভাপতি, সে আমার ছাত্র ছিল। প্রখ্যাত সাংবাদিক ওই একই ব্যাচের মাহফুজুল্লাহ, সেও আমার ছাত্র ছিল। শেখ শহীদ তখন ঢাকা কলেজের থেকে বিএসসি পাস করে আমার ছাত্র ছিল এবং খুব আমার প্রিয় ছাত্র ছিল। পরবর্তীতে আমি জেনেছি যে মির্জা ফখরুল্লাহ নাকি আমার ছাত্র ছিল, যে এখন বিএনপির সেক্রেটারি জেনারেল, সেও আমার ছাত্র ছিল। অবশ্য মির্জা ফখরুল আমার কলেজও পরে আমার কিছুদিনের জন্য আমাদের সহকর্মী হিসেবে পেয়েছি তাকে। সরকারি হরঙ্গা কলেজ থেকে আমি ঢাকায় বদলি হয়ে আসি জগন্নাথ কলেজে রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসাবে কিছুদিন চাকরি করেছি। স্যার, আপনি অবসর জীবনে এসেও মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে প্রিন্সিপাল আবুল কাশেম ট্রাস্ট গঠন করেছেন। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আমি অবসর গ্রহণ করার পরে যেহেতু সরকারি হরঙ্গা কলেজে আমি ছাত্র ছিলাম, পরবর্তীতে ওখানে অধ্যক্ষ ছিলাম। ওখানে এই কলেজটিতে সম্মান শ্রেণী আমার হাত দিয়েই খোলা, সুতরাং এই কলেজের প্রতি আমার বিশেষ একটা দরদ ছিল। ছাত্রছাত্রীদের প্রতি আমার যে ভালোবাসা, সেই কথা মাথায় রেখে আমি আমার সাধ্যের মধ্যে ছিল যেটা সে এরকম
10 লক্ষ টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করে দিয়েছি, যাতে করে কলেজের মেধাবী ছেলেরা ওই টাকা থেকে যে প্রাপ্ত লভ্যাংশ থেকে কলেজের বিশেষ করে অনার্স এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র ভালো মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি দেওয়া যেতে পারে প্রতি বছর, সেরকম একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ফান্ড করার উদ্দেশ্যই হলো যে ছাত্ররা যেন আরও মেধাসম্পন্ন হয়, তারা যেন এই মেধা প্রতিযোগিতার মাধ্যমে ওরা যেন আরও ভালো করে, সেই জন্যই এই লক্ষ্য থেকেই আমি এই ফান্ডটা করে দিয়েছি এবং আমি মনে করি এটা আরও অনেক দিন চলবে এবং ছাত্ররা উপকৃত হবে। স্যার, বর্তমানে যে ছাত্র শিক্ষকদের সম্পর্কের মাঝে যে অবক্ষয় দেখছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এই মূল্যবোধের অবক্ষয় শুধু ছাত্রদের মধ্যে না, সবার মধ্যেই ছড়িয়ে গেছে, শিক্ষকদের মধ্যেও এটা আছে, এবং ছাত্র শিক্ষক সম্পর্কটা এই কারণেই বোধহয় আর সেই আগের মতো নেই। এই যে রাজনীতি, এই রাজনীতির ফলে অপরাজনীতি এই শিক্ষকদের যেমন মধ্যে ঢুকেছে, ঠিক অনুরূপভাবে ছাত্রদের মধ্যেও ঢুকেছে। ফলে এই রাজনীতির তল্পিবাহক যেসব ছাত্রীরা আজকে বিভিন্নভাবে যাদেরকে আমরা অবমূল্যায়ন করছি, সেটা ঠিক ওদের দোষ না, আমাদের আসল প্রকৃতপক্ষে এটা এই রাজনীতি ওদেরকে এইখানে নিয়ে গেছে। স্যার, মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে যতদিন ছিলেন, ওই সময়কালীন একটা উল্লেখযোগ্য স্মৃতি যদি আমাদেরকে বলেন। সরকারি হরগঙ্গা কলেজের লাইব্রেরিতে যামিনীর 4টি প্রখ্যাত শিল্পকর্ম সবসময় প্রদর্শিত হতো। এইটা সম্বন্ধে আমার খুব, এর মূল্য সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। একদিন সরকারের একজন জয়েন্ট সেক্রেটারি এসে লাইব্রেরিতে ঘোরাঘুরি করছিল। আমি তাকে বললাম, কী ব্যাপার, কী জন্য এসেছেন? সে বললো যে আপনার যে 4টি শিল্পকর্ম আছে এর সম্বন্ধে আপনার ধারণা আছে কি, এটা কি এরকম মূল্য সম্বন্ধে? আমি বললাম যে না, তেমন কোনো ধারণা নেই। তখন উনি বললেন যে এটা এই 4টি শিল্পকর্মের দাম যদি এখন বলেন আমি 10 লাখ টাকা দিতে রাজি আছি। তো এটা শুনে বললাম যে তাই নাকি, তাহলে কি করা যায়? তাহলে যে আমাকে এইটা সম্বন্ধে খোঁজ নিতে বলেছে জাতীয় জাদুঘরের ডাইরেক্টর। তো আপনারা তাদেরকে এটা যদি দিয়ে দেন, এই শিল্পকর্মটা, এটা আপনারা এখানে সুরক্ষিত থাকার কথা না আর কি, এটা যে মূল্য, সুতরাং এটা আপনারা জাতীয় জাদুঘরে দেওয়ার ব্যবস্থা দিয়ে দিতে পারেন। কলেজে একটা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী এসেছিলেন, তার হাত দিয়ে ওই 4টি চিত্রকর্ম জাতীয় জাদুঘরকে দেওয়া হয়, প্রদান করা হয়। সুপ্রিয় দর্শক, স্যার বয়সের ভারে নুচ্ছ, তারপরও স্যার স্মৃতির হাতরে অনেক কিছু বলবার চেষ্টা করেছেন, তাতেই আমরা কৃতজ্ঞ। আমরা স্যারের সুস্থতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব শিক্ষক দিবসে আমরা মুখোমুখি হয়েছি একজন সমাজবিজ্ঞানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদ হোসেন খান। স্যার, আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা, যদি আমাদেরকে মতামত দিতে। যদি সম্প্রতি সরকার শিক্ষা সংস্কার একটা কমিটি করছে এবং সেই কমিটি তে দেখবেন যে একদল কয়েকজনের ব্যাপারে খুব আপত্তি করছে এবং তারপরে সরকার এই দলটাকে এই কমিটিটাকে ডিসলভ করে দিছে। এবং আবার যাদের কারণে ডিসলভ হয়েছে তারাও কিন্তু কম শক্তিশালী না এবং জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে কম না। সো এইটাতে আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে তার মানে শিক্ষা একটা রাজনৈতিক বিষয়। এইটাকে শুধুমাত্র একাডেমিশিয়ানরাই এই উন্নয়নে কন্ট্রিবিউট করবে তা না, এখানে পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিশিয়ানদের, অর্থাৎ রাষ্ট্র, পলিটিশিয়ান, মানুষ এবং একাডেমিশিয়ান বা শিক্ষাবিদরা বা শিক্ষা গবেষক সবার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নের কোশ্চেনটি আসে। তাহলে শিক্ষা ব্যবস্থা, পুরো শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ঢেলে সাজাতে চান, মান উন্নয়ন করতে চান, প্রথম যে আমি বলবো যে একটা শিক্ষা কমিশন থাকবে স্বাধীন। এই শিক্ষা কমিশন
শুধু এই শিক্ষা নিয়ে চিন্তা করবে, এখানে গবেষণা করবে এবং প্রতিনিয়ত মানে রিসার্চ বেসড এভিডেন্স তৈরি করবে এবং সেই এভিডেন্স বেস প্রত্যেকটা মানে শিক্ষার সিস্টেমে একটা রিফর্ম করতে হবে। এবং শিক্ষা মনে রাখতে হবে এটা একটা সিস্টেম, ইটস নট কম্পোনেন্ট। সিস্টেম কখন আমরা বলি একটা হোলিস্টিক বিষয়, কম্প্রিহেন্সিভ বিষয়, এখানে অনেকগুলো বিষয় জড়িত, ইটস নট একটা ইনগ্রিডিয়েন্ট, এটা একটা সিস্টেম। সো আপনি আপনি কি শুধু শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হলে শুধু কিছু কারিকুলাম বইপত্র চেঞ্জ করলে হবে না, এখানে অনেক বিষয় আছে। মানুষের কনসাসনেস তৈরি করা, মানুষ একটা জাতীয় কি বলে চেতনার একটা বিষয় আছে, অনেক কিছু নিয়ে আসতে হবে। তো আমি যেটা বললাম যে শিক্ষা কমিশন থাকতে হবে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস থাকবে, সরকার সেখানে ওইভাবে কোনো কারণ বিকজ এক এক গভর্নমেন্ট এক এক সময় আসবে, তাদের নিজস্ব পলিটিক্যাল আইডিওলজি ইনফোর্স করার ইমবিউজ করার চেষ্টা করে। সে কারণে এটা একটা স্বাধীন থাকবে, যেখানে যারা জাতীয় স্বার্থে শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে এবং উন্নয়নে কাজ করবে। এরকম অনেক উদাহরণ দিতে পারি যেমন এই যে কিছুদিন আগেও আপনার হচ্ছে যে মানে এই গভর্নমেন্ট এসে যে কারিকুলামকে চেঞ্জ করে দিল বা বাতিল করে দিল কেন, অথচ এর মধ্যে এই শিক্ষা ব্যবস্থাও মানে কি বলে উন্নয়নে কত টাকা খরচ হয়েছে। তার মানে কি, তার মানে নিশ্চয়ই এটা নিয়ে কোনো অভিযোগ আছে কিছু মানুষের, এটা নিয়ে আমাদের সাথে ফিট করে নাই, তাহলে এটা কোত্থেকে আসলো? সো তার মানে হচ্ছে যে এটা নিয়ে ওইভাবে ওই রকম কোনো গবেষণা না করে, কোনো ধরনের এভিডেন্স না নিয়ে কোনো একটা মডেল কোনো বিদেশ থেকে এনে এখানে চাপাই দেওয়া হয়েছে। সো এইটা মানে এটা খুবই অদূরদর্শিতার একটা পরিচয়। সো এগুলা মানে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যখনই আমরা নিজেরাও ভিকটিম, আমাদের গ্রেডিং সিস্টেমে আমরা ভিকটিম, আমাদের কমিউনিকেটিভ ইংলিশে ভিকটিম, এগুলো ব্যাখ্যা দিলে অনেক গল্প আসবে। সো এগুলা হচ্ছে যে মানে কোনো ধরনের চিন্তাভাবনা না করে, গবেষণা না করে এই সিস্টেমগুলো যখন ইন্ট্রোডিউস করে তখনই এই মানে বুমেরাং হয়ে যায়, মানে এক্সপেক্টেড রিটার্ন আসলে আসে না। তারপরে ব্যাপারটা হচ্ছে খুবই হতাশাজনক এবং খুবই দুঃখজনক যে আপনি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার মান উন্নয়ন করতে হলে আপনি প্রথমে হচ্ছে শিক্ষকদের ব্যাপারে আপনাকে কনসার্ন থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনি শিক্ষকদের যোগ্যতা, শিক্ষকদের কোয়ালিটি। সো ভালো শিক্ষা যদি আপনি এক্সপেক্ট করেন, ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে, ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। সবচেয়ে মেধাবী ছাত্ররা হবে শিক্ষক, সবচেয়ে ট্যালেন্টেড ছাত্রদের মানে স্বপ্ন হবে শিক্ষক হওয়া। তাইলে সবচেয়ে ভালো মেধাবী ছেলেরা বা মেয়েরা শিক্ষকতায় আসবে কেন? শুধু শিক্ষকতা কখন আসবে তাইলে এই শিক্ষকদের সামাজিক মর্যাদা বা বেতন এবং বেনিফিট, স্যালারি এবং বেনিফিট, এই সব মিলায় যে প্যাকেজটা, এইটাও এক ধরনের আকর্ষণীয় থাকতে হবে। তাইলে মেধাবী ছাত্ররা শিক্ষকতায় আসবে। এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে মানে শিক্ষকদের নিয়ে কোনো চিন্তাই করা হয় না। এবং আমি যতটুকু জানি বা যতটুকু আমার স্টাডি আছে যে ইভেন এই সাউথ এশিয়াতেও সাউথ এশিয়াতে বাংলাদেশ বা বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে দুর্বল দেশও আছে, কিন্তু শিক্ষকদের সুযোগ সুবিধা, বেতন, ইনসেন্টিভ সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে বাংলাদেশে। এটা শুধু প্রাইমারি মাধ্যমিক না, এটা একদম প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের এই সামাজিক মর্যাদা বা অর্থনৈতিক অবস্থা খুবই খুবই নাজুক। আমার একটি খুবই মানে রিলিভেন্ট আমার একটা গবেষণার সাথে আমি সম্পৃক্ত, এটা কানাডিয়ান গভর্নমেন্টের ফান্ডে কানাডা এবং বাংলাদেশ এই দুই দেশে শিক্ষকদের যে শিক্ষকরা কোভিডের সময় অনলাইনে ক্লাস নিচ্ছে তাদের মানে সামাজিক হেলথ অ্যান্ড সেফটি, হেলথ রিস্ক বা ওয়ার্ক প্লেস সেফটি, এগুলো নিয়ে আমরা গবেষণা করতেছি। ওই গবেষণার সাথে আমিও সম্পৃক্ত। এটা অনেক দিন ধরে এই গবেষণাটা চলতেছে। আমরা বাংলাদেশের প্রায় 50 জন শিক্ষকদের সাথে কথা বলছি এবং এই পর্যায়ে এখন আমরা শিক্ষা প্রশাসন, শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলে, ওয়ার্কারদের অধিকার নিয়ে কথা বলে, এরকম লোকজনের সাথে এখন আমরা কথা বলতেছি। তো এখানে আমার যে ইনসাইটস, আমি যে ধারণাটা পাইছি সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস যে আমাদের যে শিক্ষকরা আছেন, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষকরা আছেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের খুবই ডাইভার্স একটা হাই স্কুল, প্রাইমারি স্কুল, আবার হচ্ছে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা, এমপিভুক্ত, নন এমপিভুক্ত, খুবই ডাইভার্স এবং সেইটা একটু ডিফিকাল্ট আসলে বোঝা।
কিন্তু আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি আমাদের স্টাডিতে। সেখানে আমরা যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের শিক্ষকদের কোনো বার্গেনিং বা কালেকটিভ এগ্রিমেন্ট, কালেকটিভ বার্গেনিংয়ের কোনো প্ল্যাটফর্ম নাই। এটা আমরা জানি যে কতগুলা বিভিন্ন পলিটিক্যাল পার্টির ফেভারে কতগুলা ইউনিয়ন আছে, বাট এরা আসলে আমাদের শিক্ষকরাই বলছে এরা আসলে সিগনিফিক্যান্ট তাদের অধিকার নিয়ে তাদের অবস্থার পরিবর্তন বা উন্নয়নে কোনো কন্ট্রিবিউটই করে না এই বাংলাদেশ হওয়ার পর থেকে। এবং তারা কোনো তাদের কালেকটিভ বার্গেনিংয়ের তাদের অধিকার নিয়ে যে কথা বলবে, তাদের চাহিদা জানাবে। আমরা জানি যে বিভিন্ন জায়গায় আমরা ওই শিক্ষকরা যখন আন্দোলন করে মার খায়, পিটায়, ওই কি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো ফর্মাল প্ল্যাটফর্ম নাই। এটার একটা কারণ হচ্ছে যে শিক্ষকরা ট্রেড ইউনিয়ন করতে পারে না, এবং ট্রেড ইউনিয়ন করতে পারে, এটা আমাদের একটা কালচারাল আসলে একটা ডিলিমা আছে। সেটা হচ্ছে যে কারণ ওয়ার্কারের যে ডেফিনেশন সেটা বাংলাদেশের যে লেবার ল আছে সেইটা শিক্ষকদের কাভার করে না। শুধু শিক্ষক না, আরও কিছু ওয়ার্কিং কমিউনিটি আছে যাদেরকে কাভার করে না। তো এখন শিক্ষকরা, এখানে আমাদের একটা কালচারাল কন্ট্রাডিকশন আছে। সেটা হচ্ছে যে আমরা শিক্ষকদেরকে বাবা মায়ের পরে দেখি, সম্মান করি, এখন তারা ওয়ার্কার হিসেবে নিজেকে ডিফাইন করবে কি না এটা একটা বিষয়। আর এই শিক্ষকরা ডিফাইন করবে কি না, যদি না করে তাহলে তাদের কি এগ্রিমেন্ট, বার্গেনিং ক্যাপাসিটি বা বার্গেনিং প্ল্যাটফর্ম কোনটা হবে, কে তাদের কি করবে সেটা বিষয়। সো আমরা যাদের সাথে কথা বলছি আমার কাছে মনে হয়েছে যে আমরা এইটাও ডিনাই করতে পারবো না, শিক্ষকরা আসলে দে আর নট কমফোর্টেবল অ্যাজ এ ওয়ার্কার। সো তাদের জন্য আলাদা সার্ভিস রুল, আলাদা অকুপেশনাল হেলথ সেফটি, এর কিছু পলিসি, প্রোটেকশন, সোশ্যাল সিকিউরিটি, কিছু পলিসি বা আইন আলাদা করে করতে হবে, বিকজ এটা আমাদের কালচারাল ইস্যু। আপনি গার্মেন্টস ওয়ার্কারদের মতো ওয়ার্কার হিসেবে তাদেরকে ডিফাইন করলে তারা এটা কমফোর্ট ফিল করবে না, এবং তারা এই কারণে বেসিকলি তারা আগ্রহী না। এই কথাগুলো বললাম এই কারণে, আমি বারবার রিপিট যে শিক্ষার উন্নয়ন বলতেছেন শুধু, কিন্তু শিক্ষার উন্নয়ন করতে হলে আপনাদের শিক্ষকদের উন্নয়ন করতে হবে, মান উন্নয়ন করতে হবে প্রথমে। এবং শিক্ষকদের মান উন্নয়ন যখনই বলবেন, তখন কোয়ালিটি টিচারের কথা যখন বলবেন, তখন তাদের কম্পেনসেশন প্যাকেজ ভালো না হলে এখানে ভালো শিক্ষক কখনো আসবে না। এবং আমাদের ওয়ান অফ দ্য রিজন আমাদের শিক্ষা ব্যবস্থার যে এখন যে অবস্থা, সেটা হচ্ছে যে ভালো শিক্ষক আসতেছে না, বিকজ অফ এ কম্পেনসেশন, পোর কম্পেনসেশন, ভালো শিক্ষক আসতেছে না। সো এইটা একটা বিষয় শিক্ষকদের। আর হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী, আন্তর্জাতিক মানের করার জন্য প্রচুর গবেষণা দরকার। গবেষণা করে কিছু এভিডেন্স নিতে হবে। এভিডেন্স নিয়ে তারপরে হচ্ছে আমাদের 50 বছর আমাদের কি টার্গেট, আমাদের ভিশন কি, আমাদের মিশন কি, সেই অনুযায়ী কোন কারিকুলাম, কোন বিষয়গুলো আনতে হবে, কিভাবে বিশ্বমানের নাগরিক তৈরি করা যায়, কিভাবে ইথিক্যাল নাগরিক তৈরি করা যায়, এগুলা নিয়ে অনেক চিন্তা করে এক ধরনের কারিকুলাম ডেভেলপ করতে হবে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং আমি মেনলি আমার ফোকাস হচ্ছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের উপরে, বিকজ এটা হচ্ছে ফাউন্ডেশন। এই শিক্ষা ব্যবস্থার উপরে বেশি জোর দিতে হবে। তাই দেন এই জেনারেশনটা, এবং আমরা জানি যে এখন যে জেনারেশনটাকে জেন জি বলে, এবং তারা ডিফারেন্ট, তাদের টেস্ট ডিফারেন্ট, তাদের ভীষণ ডিফারেন্ট, তাদের সাথে আমাদের অনেক পার্থক্য আছে। তাদেরকে আলাদা করে বুঝতে হবে, বিকজ আমরা তাদেরকে কি সার্ভিস দিচ্ছি, তাদেরকে কি এডুকেশন দিচ্ছি, কি মোরাল এডুকেশন দিচ্ছি, কি ইথিক্যাল এডুকেশন দিচ্ছি, তাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ যা শুনলাম আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।